জি, ধন্যবাদ। প্রথমে আমি জনাব তারেক রহমান সাহেবের একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। তারপরে আমি বিস্তারিত কিছু কথা বলবো। বক্তব্যটা আমি ফেলে করে দিচ্ছি, অবশ্যই আপনারা শুনবেন। পক্ষ থেকে বলতে চাই, আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে, এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে, যারা নির্বাচনে জিতবে না, কিন্তু গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন, সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আমার যে উদ্দেশ্যটা ছিল ওনার বক্তব্যটা আপনাদেরকে রিলি করে শোনানোর, সেই উদ্দেশ্যটা হলো যে উনি জনাব তারেক রহমান সাহেব খুব সুন্দর করে সুমধুর কণ্ঠে এবং সুস্থ মস্তিষ্কে উনি একটি কথা বলেছেন। উনি বলেছেন এটাই যে আমরা বিশেষ করে এটা ৩ বছরের আগের একটা বক্তব্য, যে জাতীয় সরকার গঠন করব, যদি আমরা নির্বাচনে সংসদে যেতে পারি তাহলে সংসদে গিয়ে, এবং যারা নির্বাচনে জয়লাভ করেছে এবং যারা নির্বাচনে জয়লাভ করতে পারেনি, হেরে গেছে, তাদেরকে নিয়ে উনি একটা জাতীয় সরকার গঠন করবে। হ্যাঁ, এই বক্তব্যটাই উনি দিয়েছেন। তো এখন আমরা দেখেছি দেশ স্বাধীন হওয়ার পরে আজও পর্যন্ত নির্বাচনের আগের ভাষাটা হলো একরকম, আর নির্বাচনে জয়লাভ করার পরে ভাষাটা হয়ে যায় অন্যরকম। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই, ওনার বেলা কি তাই হবে, বা আপনি ভাবলেন কি করে? মানে অতীত দেখে আমরা শিক্ষা গ্রহণ করেছি। হ্যাঁ, তো এখন বাংলাদেশে যে একটা দাবি দেওয়া খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হলো পিআর নির্বাচন। আমি জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যর সাথে পিআর নির্বাচনের বক্তব্যের একটা ইঙ্গিত খুঁজে পাই। যদিও বক্তব্যটা আজ থেকে ৩ বছর আগের, তারপরও এখানে একটা ইঙ্গিত খুঁজে পাই। যেমনটা উনি বলেছেন, আমি আজ এই ঘোষণা দিতে চাচ্ছি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে জয়লাভ করে সংসদে যেতে পারে, তাহলে যারা জয়লাভ করেছে এবং যারা হেরে গিয়েছে তাদেরকে নিয়ে উনি একটা জাতীয় সরকার গঠন করবে। তবে আমি এই যে পিআরের নির্বাচনটাও আমি জাতীয় সরকার হিসেবেই মনে হয় গঠন করার একটা সিস্টেম, আমার এটার বিশ্লেষণটা আমার এমনই হয়। কারণ পিআর নির্বাচনটা হলো অনেকে বুঝে অনেকে বুঝে না, বা অনেকে পিআর কি এটা কি মাথায় বেটে খায়, বা এই ধরনের আজে বাজে যেই কথাগুলো বলছে, আসলে সবাই জানে বা সবাই বুঝে, তারপরও মানুষকে একটা ঘোমরা জালের ভিতরে ফালানোর জন্য এটা পলিটিক্যালি কালচার বা পলিটিক্যালি কৌশল অবলম্বন করে বক্তব্য দেয়। তবে ভাই, আমি একটা জিনিস মনে করি যে আমি সব জানতা, আমি বক্তব্য দিয়েছি, আপনি কি সব জানতা না? আপনিও সব জানতা, আপনিও জানেন। তবে ইনশাল্লাহ আমার একটা আশা আছে, বর্তমানে যেই বাংলাদেশের ছাত্র ইউনিয়নের যেই নির্বাচনগুলো হয়ে গেল, ডাকসু বলেন, তারপরে জাকসু বলেন, তারপরে লাস্টে যেটা চট্টগ্রামে হলো গতকালকে, সেটা হলো চাকসু, রাজশাহী যেটা হচ্ছে সেটা হলো রাকসু। তো সব কিছু, সব শু মিলিয়ে আমি আসলে কোন শুতে দেশের পরিস্থিতি যাচ্ছে বা কোন শু মানুষ দেখবে, হ্যাঁ, কোনটা যে আসল শু আর কোনটা নকল শু, এটা বোঝা বড় মুশকিল। বর্তমানে একটা নির্বাচনে একটা গড় থাকে, নির্বাচনের গড়টা হলো মানুষ একবার যেদিকে ঝুঁকি দেয় ওই দলটাই জয়লাভ করে। তো এখন আমিও আশাবাদী একটা দিকে আছি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন, আসবেন, পিআর নির্বাচনে আপনাদের আসতে হবে। কারণ আপনারা মাঠ, আপনারা আপনারা প্রথম আমার একটা ভিডিও আছে, সেটা হলো আপনারা সিদ্ধান্তহীনতার ভিতরে ভুগছেন, যে আসলে কোন সিদ্ধান্তটা নিলে আপনাদের সুবিধা হবে। এটা শুধু আপনাদের না, প্রতিটা রাজনৈতিক দলেই সেই কৌশল অবলম্বন করার চেষ্টা করে, যে কোন সিদ্ধান্তটা নিলেই
দলের সুবিধা হবে বা দল পাওয়ারে যেতে পারবে, এটা সবাই, শুধু আপনার জন্য একা নয়। হ্যাঁ, তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখুন এই সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন জায়গায় গিয়া পৌঁছাইছে, একটি স্বাধীনতা বিরোধী চক্রের সাথে যুদ্ধ করা মানে যুদ্ধ করার জন্য বা যুদ্ধ চলছে। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত পরশুগা বা তার আগের দিনের একটা বক্তব্য আছে যে কঠিন একটা পরীক্ষার ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনীয় কঠিন পরীক্ষা মানে নির্বাচনে এসিড টেস্টের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে যাচ্ছে। তবে এতটা কঠিন পরীক্ষা আপনাদের জন্য আসতো না আপনারা যদি সঠিক একটা সিদ্ধান্ত নিতেন। আমার চিন্তা থেকে বা আমার মন্তব্য থেকে সঠিক সিদ্ধান্ত কোনটা? সঠিক সিদ্ধান্ত ছিল এটা যে আজকে যেই আপনারা নির্বাচনের জন্য দাবি করতেছেন, এটা কিন্তু জুলাই সনদ বলেন আর জুলাই গণ অভ্যুত্থান বলেন, তারই একটা অংশ। জুলাই হওয়ার কারণে আজকে আপনি নির্বাচন দাবি করতেছেন, জুলাই হওয়ার কারণে আপনি আজকে মিটিং করতেছেন, জুলাই হওয়ার কারণে আজকে আপনার মিছিল করতেছেন, জুলাই হওয়ার কারণে আজকে আপনি সমাবেশ করতেছেন, জুলাই হওয়ার কারণে আজকে যে মানে সব কিছু মিলিয়ে যাই করতেছেন না কেন, মনে করেন ফেসবুকে লেখালেখি করতেছেন, জুলাই হওয়ার কারণে তারেক রহমান সাহেবের বক্তব্য টিভিতে আসতেছে। কারণ পেসিস্ট একটা আইন করেছিল যে তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য কোনো টিভি চ্যানেলে যেন না দেখায়, মনে আছে আপনাদের? ভুলবেন না কিন্তু, এগুলি মনে করতে হবে। এই যে জুলাই সনদের নিয়ে একটা প্রভাকাণ্ড বা মানুষ ছড়িয়েছে আপনাদের বিরুদ্ধে, কোনটা প্রভাকাণ্ডটা? প্রভাকাণ্ড হলো এটা যে জুলাই সনদ আপনারা প্রথমে স্বাক্ষর করবেন না, এটা যেই দল পাওয়ারে যাবে তারা সংসদে গিয়ে এরপরে এটাকে পাস করবে বা এটা স্বাক্ষর করবে বা এটা করবে সেটা করবে, এটা আইনের কোনো ভিত্তি নেই, এটা সেটা ওটা। আরে বাবা, আইনের ভিত্তি থাক আর না থাক, ডক্টর ইউনূস সাহেব জুলাই সনদের একটা কমিটি গঠন করেছে। এই কমিটিতে এই পেপার সাবমিট করছে, বিভিন্ন ভাষায় পেপারে লেখা হয়েছে, সাবমিট করছে। উনি বলছে যে আপনারা সবাই স্বাক্ষর করুন, স্বাক্ষর করে দেন, কি হবে সেটা পরে হবে। কিন্তু আপনারা কেউ স্বাক্ষর করেননি। আজকে না কালকে, কালকে না পরশুগা এটার সাথে ওটার অমিল, ওটার সাথে ওটার অমিল, এই সেই বলে বলে এখন এই পর্যায়ে গেছে। আমি এখনও নির্বাচন দেখছি না। অলরেডি জামাত ইসলাম যে ভাষায় কথা বলছে যে তারা যদি পিয়ার নির্বাচনে এগ্রি না হয় গভর্নমেন্ট, তাহলে বর্তমান যেটা আপনারা ইউনূস সরকার, তাহলে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না। এতদিন আপনারা করেননি, এখন তারা করবে না। আবার তাদেরকে রাজি করলে এনসিপি করবে না, এনসিপি রাজি করলে মানে আরেকটা করবে না। মানে কি একটা হজবর অবস্থায় আছে দেশটা। তাহলে গল্পটা ছিল এটাই যে সেই বিয়ে তো বসলেন মাওই, আমার বাপে দোষ করছিল, ওটা কি একটা গল্প আছে। গল্পটা হলো একটা ছেলের মা মারা গেছে, পরে ওই ছেলেটারে আবার তালই মারা গেছে। তো এখন ওই ছেলেটা মাওইকে গিয়ে বলতেছে, মাওই বুঝেন তো, মাই হলো আপনার যেই বোন বিয়ে দিয়েছেন অথবা ভাইকে বিয়ে করাইছেন, ওই ভাইয়ের শাশুড়ি অথবা ওই বোনের শাশুড়িকে মাওই বলে। হ্যাঁ, তো এই মাওইর কাছে গিয়ে বলতেছে, মাওই তালুই তো মারা গেছে আর আমারও মা মারা গেছে, তো এই যদি আমার বাপের জন্য আপনাকে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, যদি আমার বাপের জন্য বিয়ের প্রস্তাবে রাজি হতেন তাহলে খুব ভালো হতো। মানে এটা গল্প, সত্য না। তো এখন মাওই বলতেছে, না বাবা, এখন আর ওই বয়স নেই, এখন আর বিয়ে শাদি বসবো না, বিয়ে শাদি বসার বয়স আমার এখন আর নেই। ওকে ফাইন, মাওইর কাছ থেকে ছেলেটা চলে আসলো। আসার পরে ছেলেটা কিছুদিন পরে দেখে যে মাওইর বিয়ে হয়ে গেছে। তো মাওইর যখন বিয়ে হয়ে গেছে তখন ছেলেটা আবার ওই মাওইর বাড়িতে গেছে। মাওইর বাড়িতে গিয়েও দেখে যে মাওইর বিয়ে হয়ে গেছে, নতুন আরেকজন তালুই নিয়ে আসছে। যাক, এখন ছেলে বলতেছে, সেই বিয়ে তো বসলেন মাওই, আমার বাপে দোষ করছিল ওটা কি? মানে সে চাচ্ছিল তার বাপের জন্য মাওইকে মা হিসাবে নিয়ে আসবে, মানে বাবাকে বিয়ে করাবে ওই মাওইকে। তো এখন ছেলেটা বলে যে সেই বিয়ে তো বসলেন মাওই,
আমার বাবা কি দোষ করেছিল, আমার বাবার দোষ কী ছিল? তো এখন আমার কথা হলো এই যে জুলাই সনদ নিয়ে এত কিছু করার পরে এখন শুক্রবারে সকল দল স্বাক্ষর করতে যাবে, এখন আরেকটা দল পিছাইতে আছে। এটা কিন্তু প্রথমে আপনাদের এগ্রি হওয়া দরকার ছিল। এই জুলাই সনদ নিয়ে যে আপনাদের কতগুলো ভোট কমেছে আপনারা এটা ভাবতে পারেননি, কারণ আপনাদের শত্রুপক্ষ অলরেডি পাবলিককে বুঝিয়ে দিয়েছে যে দেখো, যেই জুলাই সনদের আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, যেই জুলাই সনদে 2000 মানুষ মারা গিয়েছে, যেই জুলাই সনদে মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, যেই জুলাইয়ের কারণে মানুষ অন্ধত্ব হয়েছে, সেই জুলাই সনদে বিএনপি এগ্রি না, সেই জুলাই সনদকে বিএনপি বিশ্বাস করে না, সেই জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করতে রাজি না। তারা এটাকে হাইকোর্ট দেখাচ্ছে যে সংসদে গেলে এটা এভাবে করবে, ওইভাবে করবে, ওইভাবে করবে। এভাবে তারা জনগণকে বুঝিয়ে তাদের দলে নিয়ে গেছে। কারণ এত বড় একটা গণ অভ্যুত্থান পৃথিবীতে আমি দেখিনি। দেখেছি অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা চলে গিয়েছেন, কিন্তু এভাবে চলে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে আমি দেখিনি, যেখানে আপনার রাষ্ট্রপ্রধান গিয়েছে, তার সাথে তার এমপিরা গিয়েছে, তার সাথে তার মন্ত্রীরা গিয়েছে, তার সাথে তার বিচার বিভাগ গিয়েছে, তার সাথে তার পুলিশ প্রশাসন গিয়েছে, তার সাথে তার কর্মীরা গিয়েছে, যেতে 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 মসজিদের ইমামও গিয়েছে, এভাবে পালিয়ে গিয়েছে। তো এই ধরনের গণ অভ্যুত্থান, এই ধরনের রাষ্ট্রপ্রধান যে পলায়ন করেছে, সেটা আপনি আমি বা অনেকে ভাবিনি বা অনেকে দেখিনি। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা জিনিস বারবার মনে রাখার জন্য আমি বলছি, শেখ হাসিনা যেমন চলে গেছে দেশ ছেড়ে, আপনি আমি যেমন ভাবতে পারিনি, শেখ হাসিনার প্রশাসন যেভাবে পালিয়েছে আপনি আমি ভাবতে পারিনি, শেখ হাসিনার বিচারপতিরা যেভাবে পালিয়েছে আপনি আমি ভাবতে পারিনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে জিতেছে আপনি আমি ভাবতে পারিনি, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে নির্বাচনে জিতেছে আপনি আমি ভাবতে পারিনি, চট্টগ্রাম যেভাবে জিতেছে আপনি আমি ভাবতে পারিনি, রাজশাহীর রেজাল্টটা এখনও আমি পাইনি। ঠিক জাতীয় সংসদ নির্বাচনে যদি অন্য কেউ জয় লাভ করে, সেটাও আমি অন্তত বিচলিত হব না। সেটাও আমরা ভাবতে পারিনি, কিন্তু সেটা হয়ে যাবে। মানে যেই কথাগুলো বলেছি আপনি কখনো ভাবতে পারেননি, সেই কথাগুলো যদি কামিয়াব হয়ে যায়, সাকসেস হয়ে যায়, তাতেও আপনি বিচলিত হবেন না। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ভালো মানের রাজনৈতিক দল, কিন্তু রাজনীতির যে কৌশল, এক একজন এক একটা বক্তব্য দেয়। দেখুন, আমি ডাউনলোড করে রেখেছি টাইমলাইনে, কেউ যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে। একজন নির্বাচনীয় ক্যান্ডিডেট বক্তব্য দিচ্ছে যে জামাতকে যেহেতু ভারত দেখতে পারে না, জামাতকে যেহেতু বিশ্বের বাসী দেখতে পারে না, জামাতকে যেহেতু আমেরিকা দেখতে পারে না, সুতরাং এইবারকার নির্বাচনে আমরাই ক্ষমতায় যাব। দেখুন কি বক্তব্য দিচ্ছে। আবার আরেকজন বক্তব্য দিচ্ছে, যেই আমার কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা অবশ্যই টানবেন না, শুনবেন। আরেকজন বক্তব্য দিচ্ছে কি, যে আওয়ামী লীগ রাস্তায় নামলে আমরা আর বাধা দেব না আওয়ামী লীগকে। অথচ যে আওয়ামী লীগের জন্য নেতা কর্মীরা গাছে হাটে মাঠে বন জঙ্গলে ঘুমিয়েছে, যে আওয়ামী লীগের সভানেত্রী আদেশ দেয় যে ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি কারা করে, ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে এগুলা ধরে সব জেলে ঢুকাও, সেই জেলের ভয়ে বিএনপির নেতাকর্মীরা রাস্তা ঘাটে পথে গাছের উপরে পর্যন্ত ঘুমিয়েছে, জঙ্গলে ধান খেতে আখ খেতে মুসুরি টানায় ঘুমিয়েছে। অন্তত আমি মিঠু সাক্ষী, আমাকে তারা ভিডিও করে কল দিয়ে দেখাইছে যে এই সিচুয়েশনে আছে। এবং আমি মিঠু সেই বিএনপির জন্য, সেই বিএনপির কর্মীদের জন্য যা করেছি ওরা ভুলতে পারবে না। সুতরাং বিএনপি এখনও অনেক ভুলের ভিতরে। আর ওই যে মাঠে ঘাটে জঙ্গলে ঘুমিয়েছে, তারা যদি একবার শুনে যে বিএনপির একজন নেতা বলতেছে যে আওয়ামী লীগ রাস্তায় আন্দোলন মিছিল মিটিং করলে তাদেরকে আর কোনো বাধা দিবে না, ওই নেতা ও যদি প্রকৃতভাবে মাঠে ঘাটে জঙ্গলে ঘুমিয়ে থাকে, সে কখনো বিএনপি সাপোর্ট হতে পারে না, সে কখনো বিএনপি সাপোর্ট হতে পারে না। বিএনপির একজন সাপোর্টার ম্যান হিসাবে আমি তাকে বলতে পারবো না। কারণ যার কারণে আপনি
স্ত্রী ছেলে মেয়ে ফেলে রেখে আপনি মাঠে জঙ্গলে ঘাটে ঘুমিয়েছেন, আর আপনার সেই দলের লোক যদি এই কথা বলে, হ্যাঁ এটা মানে কি বলবো, আমরা দেখিনি, আমরা ভুলে গেছি কেন? যখন বিএনপির একটি ব্যানার, ঢাকায় একটা মিছিল করবো, ওই ব্যানার ওই যে পকেটের ভিতরে নিয়ে ননুর সাথে পেঁচায় তারপরে এই ব্যানারটা চুরি করে এরপরে ওখানে গিয়ে ব্যানারটা ওপেন করা লাগছে। ওই সিচুয়েশন গেছে। বিএনপির একজন কর্মী রাস্তা দিয়ে হাঁটতেছে, তার মোবাইল চেক করা হয়েছে। কে চেক করছে? আওয়ামী লীগের পোলাপাইনেরা চেক করছে। এই মোবাইলের ভিতরে তারেক রহমান সাহেবের কোনো ছবি আছে কিনা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ছবি আছে কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কোনো ছবি আছে কিনা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো ছবি আছে কিনা, এবং সে বিএনপি করে কিনা। কত মানুষের যে মোবাইল গায়েব করে ফেলছে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পোলাপাইনেরা, আর তারা এখন বলে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে আমরা বাধা দেব না। এটা কোনো রাজনীতি কৌশল হতে পারে না। আপনি অন্য কৌশলে যান, জামাতের এগেনস্টে আপনি অন্য কৌশলে যান, এটা রাজনীতি কৌশল হতে পারে না, যে আওয়ামী লীগের জন্য আজকে এই পরিস্থিতি। তো সুতরাং আমি শেষ করে দিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হবে, দয়া করে সবাই দেখবেন। হ্যাঁ, এবং এখনও আমি মনে করি যে এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে। তবে বিএনপির যেই অবস্থান, এই বিএনপি দেখবেন, আমি আজকে একটা কথা বলি, এই বিএনপি ঠিক পিআর নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ তাদের মাঠ, ফিল্ড, প্লেয়ার সংখ্যায় খুবই কম আছে। 11 জন খেলে না, ওনাদের 8 জন আছে, আর ওদের 11 জন আছে। এই ধরনের এতদিন এমন একটা সিচুয়েশন আসবে, দেখবেন যে এই জামাত বলবে যে পিআর আমরা এখন আর চাই না। কারণ তাদের যখন ফিলিয়ার সমান হয়ে যাবে, বলবে পিআর বাদ, তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলবে আমরা পিআর চাই। কারণ তখন বলবে এই যে তারেক রহমান সাহেব বলছেন যে জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে তারা সবাইকে নিয়ে কি জাতীয় সরকার গঠন করবে। আরে ভাই, পিআর নির্বাচনও তো আমি জাতীয় সরকার গঠনের মতোই দেখি। পিআর নির্বাচনটাও জাতীয় সরকারের মতো ঘটনা দেখি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই উনি তো বলেছেন যে সংসদে যাওয়ার পরে, ভাই সংসদে যাওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে কে সংসদে গিয়ে কি কতটুকু করেছে আমরা দেখি নাই, আমাদের জানা নেই, আমরা বুঝি না। এই জন্য এবারকার নির্বাচনে সংসদে যাওয়ার পরে কি করবেন তার চেয়ে আগে করাটাই সবচাইতে উত্তম। মানুষ এখন নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করে না, বাকিতে বিশ্বাস করে না। তো সুতরাং আপনারা, আমার ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে, অবশ্যই আপনাদেরকে কষ্ট দিছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি পরবর্তীতে ভিডিও আবার আপলোড করব, দয়া করে আপনারা শুনবেন। আমার কথাগুলো যদি আনযুক্তি হয়, যুক্তি ছাড়া না হয়, আপনারা কমেন্টস লিখবেন, আমাকে গাল মন্দ যা ইচ্ছে, আমি কখনো আপনাদেরকে প্রতিবাদ করব না। ধন্যবাদ অতিথিবিন্দু, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।